ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। এখানে পূজনীয় সিদ্ধেশানন্দজি মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং মঞ্চে উপবিষ্ট ডক্টর শুভেন্দু মজুমদারকেও জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। আর আমার সামনে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের মায়ের সন্তানদের জানাই আমার সশ্রদ্ধ নমস্কার। গীতায় একটি কথা আমরা পাই, यद यदा चरति श्रेष्ठस्तत्तद्देवेतरो जनाः स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিরা যেমন যেমন আচরণ করে, অন্যরাও তাকে সেটিকে অনুসরণ করে। আমরা এছাড়াও মহাভারতে একটি গল্প তো পাই, যেখানে যুধিষ্ঠিরকে যক্ষ সব প্রশ্ন করেছিল, তার মধ্যে একটি ছিল কহ পন্থাহা। সেখানে তো বলেছিলেন যুধিষ্ঠির, মহাজনগাতঃ সপন্থাহা, মহাজনরা যে পথে যায় সেটি হলো পন্থা। আমাদের অনেক বেদ উপনিষদ রয়েছে, তন্ত্র রয়েছে, তো আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্তের অভাব নেই। সনাতন ধর্মে আমাদের জন্মের আগে থেকে শুরু করে জন্মের পর পর্যন্ত কিভাবে অতিবাহিত করা উচিত বা কিভাবে করা যায়, করতে হয়, সমস্ত তার বিবরণ দেওয়া রয়েছে বৈদিক যুগের বইতে। কিন্তু তবুও আমরা ঠিক পারি না, আমাদের দরকার জীবন্ত কিছু দেখা। একদিন মহারাজ বসে আছেন, তো একজন ভক্ত বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করে যাচ্ছে, আর বাইরে অনেকজন লাইনে দাঁড়িয়ে আছেন প্রণাম করবেন বলে। তো এখন তারা দাঁড়িয়ে আছে আর একজন কথা বলে যাচ্ছেন, মহারাজকে আমি বললাম, মহারাজ বাইরে অনেকে আছে প্রণামের আরো। বলে হ্যাঁ ঠিক আছে। তো মহারাজ তার সঙ্গে কথা বলেই যাচ্ছেন। আমার মনে হচ্ছিল যে এত কথা এখানে কি দরকার, এত লোক প্রণাম আছে, প্রণামের জন্য দাঁড়িয়ে আছে, প্রণাম করে চলে গেলেই তো হয়, গিয়ে মন্দিরে বসলেই তো হয়, যেমন সাধারণ হয় সেরকম মনে হচ্ছে। আমি মহারাজকে বললাম, হয়ে গেল, যাক অনেকক্ষণ ধরে কথাটা হলো, হয়ে যাওয়ার পর অন্যদের প্রণামও হয়ে গেল। তারপর ফাঁকায় পেয়ে মহারাজকে বললাম, মহারাজ অতক্ষণ ধরে গল্প করছিলেন উনি, আর বাইরে কতজন দাঁড়িয়ে ছিলেন, তো ওরা গিয়ে তো মন্দিরে গিয়ে বসলে হয় না? তখন বললেন যে মন্দিরের ঠাকুর তো আর ঘাড় নাড়ে না, কথাও বলে না, সেই জন্য তাকে কি সবাই ধরতে পারে? এই আমাদের কাছে আসে কেন না, আমরা তাদের সঙ্গে কথা বলছি, ঘাড় নাড়ছি, কথা বলছি, তার মনে দুটো কথা শুনছি। ঠাকুরকে বললেও ঠাকুর শুনছেন কিনা তা তো সে বুঝতে পারছে না, সেই জন্যই তো এইসব, এগুলোর প্রয়োজন আছে, মহারাজ বললেন। তখন আমার মনে হলো, ও আচ্ছা, তাই তো, ঠিকই কথা। তো এই জন্য আমরা চাই যে একজন এমন থাকবে যার কাছে, যার সঙ্গে কথা বলতে পারবো, আমার কথা তিনি শুনবেন, তার পরিবর্তে তিনিও দু এক কথা আমাকে বলবেন, সমস্যাগুলো সমাধান করে দেবেন, এই সবগুলো আমরা চাই। সেই জন্যই এই আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেই আত্মজ্ঞান লাভই বলুন বা ঈশ্বর লাভই বলুন, ভগবত লাভই বলুন, এই সবগুলো তো আমরা জানি, কিন্তু কিভাবে করতে হবে সেই সম্বন্ধে অনেক বলা আছে। তবুও অবতার পুরুষদের আশা কেন? এই জন্য নিজে করে দেখিয়ে দেবে, আর তার সংস্পর্শে এসে মানুষদের এই যে যাওয়ার স্পিডটা আরো বাড়িয়ে দেয়, আরো অনেক তাড়াতাড়ি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয়। সেই জন্য তারা আসেন। এবার অবতার পুরুষ যখন আসেন, অবতার পুরুষেরও একটা লিমিটেড তার শরীর নিয়ে, তো যেই শরীর চলে গেল তারপর তার ভাব আছে ঠিক কথাই, কিন্তু যেই ঠাকুর চলে গেল তখনই মনের মধ্যে একটা, এখন কি আর হবে, আমার তো ঠাকুরকে তো দেখতে পেলাম না,
শুনেছি বটে তিনি এমন এমন বলতেন, এমন এমন করতেন। তখন তিনি রেখে গেছেন তার পার্শ্বদের। আমরাও দেখতে পাই শ্রী শ্রী ঠাকুর তার রেখে গেছেন তার পার্শ্বদের রেখে গেছেন মাও তার সন্তানদের রেখে গিয়েছেন। তারপরে আরো অনেক সময় চলে গেল, এরপর পার্শ্বদারাও তো সব চলে গেলেন। তাহলে এবার কি হবে? কাকে দেখে কার সঙ্গে দুটো কথা বলে আমরা নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাব? আমাদের দরকার, ভাব আছে, সব ঠিকই আছে, তাই জন্য দরকার ওই ভাবটার পরম্পরা যেন থাকে, সেই জন্য তারাই একটা ব্যবস্থা করে দিয়ে গেছেন। শ্রী শ্রী ঠাকুর তার সেই ভাবের পরম্পরা নিয়ে তার পার্শ্বদের পরে তার এই সংঘ স্থাপন করে দিয়েছেন শ্রী রামকৃষ্ণ নামেরই। স্বামীজি বলছেন তার শরীর, সংঘ শরীর, এই সংঘ শরীরের যিনি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যারা সংঘ গুরু, তারাও তারই প্রতিনিধি হিসেবে, অর্থাৎ সেই ভাবকেই আমাদের কাছে নিয়ে এসে দিচ্ছেন। তো এইভাবে আমরা এই প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ বা এই গুরুদের কাছ থেকে সেই ঠাকুরের ভাবে পাই। তিনি যা বলে দিয়েছেন, তিনি যেমন যেমন করতে বলেছেন বা আগে আগে যেমন যেমন করতো, সেইগুলোই আমরা পেয়ে আসছি। আর সেইগুলি বারবার শুনতে 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 আমাদের নিজেদেরকে আমরা তৈরি করার অবকাশ পাই। সেই জন্যই হলো তাদের স্মৃতি, তাদের স্মরণ, তাদের এইসব নিয়ে। তো এইরকমই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের স্মৃতিচারণ সভায়। মহারাজও তাই, মহারাজ ছিলেন এই রামকৃষ্ণ ভাব পরম্পরার একজন পথিকৃৎ। তার আগে তিনি প্রভু মহারাজের দীর্ঘদিন সেক্রেটারি ছিলেন। শঙ্করানন্দজি মহারাজকে তার দীক্ষা, ব্রহ্মচর্য এবং সন্ন্যাস। তো তিনিও অনেক মায়ের শিষ্যদের দেখেছেন বা পার্শ্বদের শিষ্যদের দেখেছেন, সঙ্গ করেছেন। সেই ভাব পরম্পরা তার মধ্যে এসে হাজির হয়েছে। তাকে আমরা সেই ভাব পরম্পরা দেখতে পেয়েছি, তার মধ্যে রয়েছে। সেগুলো আমরা দেখে আমাদের কিছুটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। তো আমরা যেরকম ভাবে দেখেছি, এখানে বলা হয়েছে স্বামী প্রমেয়ানন্দজিকে যেভাবে দেখেছি, এখন এই স্মৃতি কথা বলতে বলতে, তার সম্বন্ধে বলতে বলতে নিজের কথাই বেশি বলা হয়ে যায়। তো যাই হোক, আমি খুব ছোট্টবেলায় সংঘ জীবনের একদম প্রথম থেকেই মহারাজের কাছে আসা, যার জন্যে অন্যগুলো আর অতটা দেখার সুযোগ হয়নি বটে। ওই ঠাকুরের ওর মধ্যেই মহারাজের সঙ্গে মিশে থাকার জন্য, যে ওটি আমার মধ্যে প্রথম থেকেই আসার জন্য ঢুকে বেশি করে আর কি মনে হয়েছে, এটা বোধহয় এটাই বোধহয় ঠিক, এটাই একমাত্র, এটাই ভাব। তো আমরা দেখতাম, পরবর্তীকালে পড়েছি, স্বামীজি বলছেন যে এই সংঘ মানে হলো এখানে দুটো জিনিস আমাদের দেখতে হবে। একটি হলো ডিসিপ্লিন লাইফ, আর একটা হচ্ছে আজ্ঞানুবর্তিতা। শুধু সংঘ জীবনের জন্য নয়, এটি আমাদের সামাজিক জীবনের জন্যও, প্রত্যেকের জন্য এটি দরকার, এই ডিসিপ্লিন। এবং আর একটা হলো আজ্ঞানুবর্তিতা। আমি দেখি মহারাজের কাছে যখন আমার মতো প্রথম পোস্টিং হলো, তো সকালবেলা আমাকে বলেছেন তুমি সকালবেলা এসো, টিফিন করে 8টার মধ্যে চলে এসো। বেশ, আমি গেলাম। 8:05 গেছি একদিন, আবার একদিন 8:10 চলে গেছি, কখনো 8টা বেজে গেছে, একটু 5 মিনিট হয়ে গেছে তখন গেছি। তো মহারাজ একদিন আমাকে বলছে, এমনি সব কথা বলছে, সব ঠিকই আছে, তেমনি কাজ করতে করতে বলছেন যে আমাদের স্বামী গম্ভীরানন্দজি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আমি হ্যাঁ মহারাজ। ওনাকে দেখে ঘড়ির সময় মেলানো যেত, এত পারফেক্ট ছিলেন, ওনাকে দেখে ঘড়ির সময় মেলানো যেত। আমি বললাম হয়তো উনি তো অনেকের সঙ্গ করেছেন, এটা একটা স্মৃতি কথা বলছেন আমাকে। আমি বুঝতে পারিনি কিছু, আমার যেমন তেমনই চলছে। অর্থাৎ ওই কোনোদিন 8টার সময়, কোনোদিন 8:10 আগে, কোনোদিন 8:05 হয়ে গেছে, এরকম ভাবি, যেমন যাচ্ছে এরকমই যাই। তখন আমরা যে জায়গা থেকে এসেছি, আমাদের মধ্যে এগুলো কোনো রকম ক্রিয়া করে না, আমার মনে হয় না যে এটা কোনো ভুল করছি বলে মনে হয় না। 8টায় বলেছেন, 8টা আশেপাশেই তো যাচ্ছি। তারপর আবার 2-3 দিন হয়ে গেছে, আবার একদিন বলছেন যে আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন না গম্ভীরানন্দজি। হ্যাঁ মহারাজ। বলছে গম্ভীরানন্দজি মহারাজের
প্রত্যেকটা দিনের প্রত্যেকটি ঘটনা এমন পারফেক্ট ছিল, তাকে দেখে ঘড়ি মেলানো যেত। তখন আমার মনে হলো যে আচ্ছা, আমাকে দুদিন ধরে একই কথা বললেন কেন, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। তখন মনে হলো যে ও আচ্ছা, আমি একদিন এই 10 মিনিট আগে আসছি, একদিন 5 মিনিট পরে যাচ্ছি, একদিন 15 মিনিট পরে যাচ্ছি, এই জন্যে বললেন। তো আমি তখন আস্তে আস্তে চিন্তা করলাম, ঠিক করার চেষ্টা করলাম, করতে 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 ঠিক 8টা বাজবে আর আমি কি ঢুকে পড়ি, এরম ভাবে হয়। তারপর দেখি মহাজ আর কিছু বলছেন না। ও তাহলে মহাজ এইটাই বলতে আমাকে শেখাচ্ছেন, কিন্তু কিভাবে দেখুন, কখনো উপদেশ দিচ্ছেন না, অর্ডার করছেন না, এই তুমি দেখি কেন এরকম ঠিক সময় আসবে তো না, এরম ভাব। আমি তো তখন নতুন ব্রহ্মচারী, নতুন পোস্টিং। তো যাই হোক চলছে। তো উনি মঙ্গলারতি যান, আমরা দেখি প্রত্যেক দিন 7টি বাজবে আর মহারাজ ঢুকে গিয়ে এখানটাতে দরজার কাটাতে গিয়ে বসবেন, একবার এক রুটিন প্রত্যেক দিন। মহারাজ কি করে এরকম ফলো করেন, এত সমস্ত মন্দির প্রণাম করবেন, করে তারপরে এসে মন্দিরে আসছেন, তো এতটা রাস্তা আসছেন, মন্দিরে প্রণাম করছেন, তো একটু তো দিক ওদিক হতেই পারে। প্রত্যেক দিন দেখি ঠিক একদম ওই মহারাজ ঢুকছে না 7টি বাজছে, 7টি বাজে আমাদের মঙ্গলারতি 5 মিনিট আগে, আর উনি ঠিক একদম মঙ্গলারতি 7টি বাজবে উনি এসে ঢুকে বসবেন। ঠিক এইরকম প্রত্যেকটি ক্ষেত্রে, ওনার জীবনেও প্রত্যেকটি ক্ষেত্রে। যখন খেতে বসতাম আমরা, ঠিক গঙ্গামায় কি জয় হচ্ছে দেখতাম জানলা দিয়ে উনি যাচ্ছেন, প্রত্যেক দিন একরকম। তখন মনে আরো বেশি পরিষ্কার হলো, ও তিনি নিজে এত পারফেক্ট, সেই জন্য চান যে পারফেক্ট হওয়া উচিত, পারফেক্ট হতে হবে। তো স্বামীজি বা ওদেরকে আমরা দেখেছি, এরাও কিরকম ভাব ছিলেন, এই ডিসিপ্লিন অনুযায়ী উনি কিরকম ভাব ছিলেন, মহারাজের মধ্যে এটা আমরা দেখেছি। তা উনি এরকম ভাবে যান। আমার একদিন মনে হলো যে আচ্ছা, মহারাজ কি করে যান এত সময় দেখি। আমি একদিন আগে আগে গিয়ে, তখন মহারাজের সঙ্গে সঙ্গে আমি যাচ্ছি, তো তিনি তখনও ম্যানেজার। তো ঘরে ঢুকতে পারছি না, একটু ভয় ভয় করছে, ওই সময় তো আমি ঘরে আসি না। কিন্তু মহারাজের ঘর খিল দেওয়া থাকতো না, এমনি ভেজানো থাকতো। তা আমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, স্বামীজির মন্দিরের মানে বেডরুমের সামনাসামনি যে ঘরটা থাকতেন, তো দাঁড়িয়ে আছি। আমি দেখছি, আমি একটু উঁচু করে উঁকি মেরে দেখছি মহারাজ কি করছেন। ফাঁক দিয়ে দেখা যাচ্ছে মহারাজ চুপচাপ দাঁড়িয়ে আছেন, দরজার দিকে পিছু ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ভাবছি কি মহারাজ দাঁড়িয়ে আছেন কেন, বেরোচ্ছেন না কেন এখনো পর্যন্ত। আমার হাতে তো ঘড়ি নেই, বুঝতে পারছি না। মহারাজ তো এই সময় বেরিয়ে পড়েন, মঙ্গল আরতি যাবেন, এই সময় বেরিয়ে পড়েন, দেখি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কি জন্য দাঁড়িয়ে আছে। তারপরে করতে 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 আমার ঘড়ির দিকে চোখ গেল, ঘড়িতে গিয়েছে 2 মিনিট বাকি আছে। উনি যে সময় বেরোন 3টে 20-তে বেরোবেন, 3টে 18 হয়েছে। তা উনি চুপচাপ ওই ঘড়িটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক 20 হলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে যেই ঘুরেছেন, ঘুরে নিয়ে এবার আগে স্বামীজির মন্দিরে প্রণাম, তারপর নিচে নেমে পুরনো মন্দিরে প্রণাম, তারপরে আবার এদিক দিয়ে এসে রাজা মহারাজ, তারপরে মা, তারপর স্বামীজি সমাধি মন্দির করে এসে ঠিক যখন ঠাকুরের মন্দির ঢুকছেন, শাঁখ বাজছে। একরকম এক রুটিন। এই যে রুটিনটা চলতো, এই ডিসিপ্লিন কিভাবে জীবনযাপন কাকে বলে, এই যে চলছে, এর কিন্তু কোনো ব্যতিক্রম নেই, কোনো ব্যতিক্রম নেই। একদিন ভীষণ ঝড়, ভোরবেলার দিকে ভীষণ ঝড় বৃষ্টি চলছে। একজন ব্রহ্মচারী মায়ের মন্দিরে আগেই চলে গিয়েছিল, 3টের সময় মায়ের মন্দিরে চলে গিয়েছিল একজন ব্রহ্মচারী। যাওয়ার পরে ঝড় বৃষ্টিটা এসেছে, আর মহারাজ ওই 3:40 নাগাদ মায়ের মন্দিরে যান। তো এবার প্রচণ্ড ঝড় বৃষ্টি, তখন সেই ব্রহ্মচারী ভাবছে আজকে না আসলেই হতো, আজকে বেশ এই ঠান্ডায় ভালো ঘুমটা ভালো হতো, আর কেউ খোঁজও নিত না যে মঙ্গলারতি গেছে কিনা। তো সেরকম মনে ভাবছে যে বলছে একটু থামলেই আজকে আর মঙ্গলারতি যাবো না, সোজা ঘরে চলে যাব। তো এখন এদিকে তাকাচ্ছে, দেখছে স্বামীজির বেডরুমের দিক থেকে একটা বড় কি যেন কালো মতন একটা যেন এগিয়ে আসছে। বাবা এটা কি রে বাবা, এত ঝড় বৃষ্টির মধ্যে। ওর একটু ভয় ভয়ও করছে, আবার ভাবছে কে। তারপর খানিকক্ষণ বাদে দেখতে দেখতে দেখলো যে সে রাজা মহারাজের মন্দির ঢুকে গেল। রাজা মহারাজের মন্দির যখন ঢুকলো, যখন দেখুন নামছে, তখন দেখছেন যে একজন সাধু
কাপড়টা বেশ ভালো করে গুটিয়েছেন, গুটিয়ে ছাতা নিয়ে সামনে এরকমভাবে আসছেন, ছাতা একবারে ঠেলে শুয়ে দিচ্ছে, এরকমভাবে ধরে আছেন ছাতাটাকে। তারপরও মায়ের মন্দির পাশটায় দাঁড়িয়ে আছে, দেয় কিনা যে মহারাজ ওই রকম ভাব ঝড় বৃষ্টি প্রচন্ড, সেই অবস্থাতেও তিনি বেরিয়েছেন। তিনি বেরিয়ে আর কেউ নেই, সে এসে সমস্ত যেমন যেমন মন্দির প্রণাম করেন সব মন্দির প্রণাম করে গিয়ে আবার ঠিক মঙ্গল আরতিতে গিয়ে হাজির হলেন। তখন ব্রহ্মচারী ভাবলো, বাবা এই 78 বছর বয়সের সাধু ইনি যদি এরকম করে পারেন, আর আমি এখন ইয়ং ছেলে, আমি পারবো না? না, আমি তাহলে আমিও মঙ্গল আরতিতেই যাবো, বা আর ফিরে যাবো না টিসিতে। এই সব দেখে শুনে কেউ একজন মহারাজকে জিজ্ঞেস করেছে, আচ্ছা মহারাজ, আপনার তো অনেক করেছেন, আপনি এতদিন ধরে অনেক করেছেন, এখন বয়স হয়েছে, এখন আর এতটা কি প্রয়োজন? এখন না হয় একটু এইসবগুলো একটু একটু অ্যাভয়েড করলে হয় না? এই যেরকম ভাব বৃষ্টি বাদল, তারপরে এরকম ভাব প্রত্যেক দিন উঠতে হবে, এক সময় যেতে হবে, এরকম ভাব করতে হবে, এতটা কি কঠোরতা করার কি প্রয়োজন? আপনি একটুখানি মাঝে মাঝে তো গ্যাপ দিতে পারেন। মহারাজের উত্তর কিন্তু সবসময় খুব ছোট হতো, দেখো তারাও তো একটা এক্সপেক্ট করে, ব্যাস, আর কোনো উত্তর নাই। তারা মানে কারা? স্বামীজি, রাজা মহারাজ, মা, ঠাকুর, এরাও তো একটা এক্সপেক্ট করে। মানে প্রত্যেক দিন এক সময়ে যে যাচ্ছেন, তার মানে গেলেই তিনি দেখছেন যে সঙ্গে সঙ্গে তারাও, ও এসেছিস, যেন মনে হচ্ছে যেন তাকেও তারা আশীর্বাদই করুক বা যা কিছু করুক, তার মনে 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 একটা হচ্ছে, তারাও তো একটা এক্সপেক্ট করে। ভাবটা কেমন! যত দিন পেরেছেন, পরবর্তীকালে ভাইস প্রেসিডেন্ট হয়েও অসুস্থ হয়েছেন, তবুও আমরা জোর করে বন্ধ করেছি। শেষের দিকে আমরা জোর করে যাওয়া বন্ধ করেছি। মহারাজ আপনি এক কাজ করুন, এই সময়তে না গিয়ে তাহলে আমরা একটু বেলার দিকে গিয়ে সব মন্দির প্রণাম করে আসবো। তখন কষ্ট হচ্ছিল রানসের, সেই জন্য অনেক পরে শেষের দিকে একেবারে একভাবে এই রুটিন চালিয়ে দিয়ে গেছেন। এই হলো ডিসিপ্লিন, এমন দৃঢ়তা। তার যখনই সুখ, হয়তো কোনোদিন রাত্রিবেলা বেশি রাত্রি কোনো জায়গা থেকে ফিরেছেন, তবুও উনি আমাদের গল্প বলছেন। আমি ওদের বললাম, মহারাজ আজকে অনেক দেরি হয়ে গেছে আমাদের শুতে, আজকে সকালবেলায় পরের দিন ভোরবেলাতে মঙ্গল আরতি কি যাবেন? তখন আমাদের গল্প বলছে বুঝলে, প্রভু মহারাজ একবার, উনি তো আস্তে আস্তে কথা বলতেন, প্রভু মহারাজকে একবার আমরা নিয়ে আস্তে আস্তে, ট্রেন লেট ছিল, আমরা এখানে ঢুকেছি 1:30টার সময়, রাত্রি 1:30টা। তো মহারাজকে সব জিনিসপত্র ঢুকে গেল, মহারাজ ওই বারান্দাটাতে বসতে চাইলেন, আমরা একটা চেয়ার দিলাম, ওই চেয়ারে মহারাজ বসে আছেন। আর মহারাজ এখন তো অনেক রাত্রি, আপনি শুয়ে পড়বেন, চলুন। তখন মহারাজ বললেন যে কটা বাজলো? মহারাজ প্রায় 2টো বেজে গেল, 2টো বেজে গেছে। তখন বললো, ও 2টো তো বেজেই গেছে, আর তো 1.5 ঘন্টা, আমি একবার ঠাকুরকে প্রণাম করে ঘরে ঢুকবো। তখন থেকে বসেই রইলেন, ওখানেই বসে রইলেন, তোমরা নিজের কাজ করো, অন্যরা সব কাজ, বসেই রইলেন। একবারে ঠাকুরের মন্দির খুললে ঠাকুরকে প্রণাম করে এসে ভিতরে ঢুকলেন ঘরে। আমাদের বোঝাচ্ছেন, আর কিছু বলতে হলো না যে উনি তাহলে কি করবেন। এই রকম ছিল তার পদ্ধতি উত্তর দেবার। আর নিজে ডিসিপ্লিন লাইফ, প্রত্যেকটি কাজ একবারে সুচারু রূপে। আর এই ডিসিপ্লিন লাইফ ছিল বলেই আজকে ওই জায়গাতে গেছেন। আমাদের স্বামীজি বলছেন বারবার, ডিসিপ্লিন লাইফ দরকার। আমাদের মধ্যে দেখতে পাই কখনো কখনো এরকম কোনো ছেলে একটি এসেছে আশ্রমেতে, আমি বললাম, কি গো তুমি ভোরবেলা? বললো, মহারাজ শুতে শুতে অনেক দেরি হয়ে যায়, উঠতে অসুবিধা হয়। কটার সময় ঘুম থেকে ওঠো? মা বাড়িতে কটার সময় ঘুম থেকে উঠতে? বলছে, মহারাজ আমি তো বাড়িতে 11টার সময় ঘুম থেকে উঠতাম। 11টার সময়? কখন শুতে? যখনই শুই ওই উঠতে 11টাই হয়ে যায়। মানে এটা এখনকার দিনে, ওটা একজনকার নয়, এটা এখনকার দিনে একরকম হয়েছে। তাদের দিনের বেলায় কোনোদিন তারা ভোরের সূর্য দেখে না, ভোরের সূর্য কেউ দেখেছে বলে মনে হয় না এরকম। তারা সব অনেক রাত্রিতে হয়তো বা রাত্রি করে শোয়, বিভিন্ন ওই মোবাইল টোবাইল অমুক তমুক হ্যান ত্যান নিয়ে, বিভিন্ন গেজেটস বা পড়াশোনা যাই হোক এইসব নিয়ে কাটিয়ে যখনই সুখ। সকালবেলা শুরুটা হচ্ছে 10টার পর, 11টা থেকে শুরু।
তো এইরকম এখন অবস্থা। কিন্তু এই ডিসিপ্লিন লাইফ থাকলে কিরকম ভাবে মানুষ চলে এই এদের দেখতে পাওয়া যায়। আর ডিসিপ্লিন মানে একদিনে এদিক ওদিক হবে না, এইরকম ভাব, এইরকম ডিসিপ্লিন ছিল তার জীবনে। এইবার কিরম দেখুন, একজনের সঙ্গে একজনের ব্যবহার। আমরা সবসময় কি হয়, আমরা একটা জিনিস কেউ একটুখানি ভুল করে ফেলেছে তো সঙ্গে সঙ্গে চিৎকার করে, এই তুমি না কেন করলে, তুমি জানো এরকম করলে, ইত্যাদি, গরু পরু হ্যান ত্যান বলে ইত্যাদি কত কিছু বলে ফেলি। আমি আমার জীবনে দেখছি, তখন আমি অতি নবীন, মহারাজের কাছে পোস্টিং হয়েছে। আমাকে মহারাজ বললেন যে তুমি ভালো করে এইসব টাইপ ফাইপগুলো শিখে নাও, কম্পিউটারে ইত্যাদিগুলো শিখে নাও, নিয়ে এখানে কাজ করতে হবে, ইমেল টিমেল দেখতে হবে। বেশ, আমি তো কম্পিউটারটা আগে কোনো দেখিনি, মঠে এসে তো তবে দেখলাম কম্পিউটার। তারপর আমাকে একজন মহারাজ শিখিয়ে দিলেন টুকটাক টুকটাক যেগুলো যা করার, আমি সব শিখে নিয়ে সেরকম অনুযায়ী শুরু করেছি। তা তখন মঠে, বেলুর মঠের মঠ অফিসের মধ্যে ওই মহারাজের ঘরে একটি কম্পিউটারে ইমেল টিমেল নিয়ে করা হতো। তো মহারাজ বলে দিয়েছেন যে ঠিক সময় মতন আসবে, ওখানে বেশিক্ষণ থাকার দরকার নেই, তোমার যেগুলো যেগুলো সব রেডি করে নিয়ে আসবে, ইমেলগুলো পাঠিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে একবারে চলে যাবে, সকালে একবার আর বিকেলবেলা একবার। ঠিক আছে মহারাজ। তো এবার বেশ কতগুলো মেল থাকে, একটু দেরি হলে মহারাজ আবার কি এতক্ষণ ধরে কি করছো। তো এবার মেল টেল পাঠানো হয়েছে। মহারাজ সকালবেলা একবার ওনার রুটিন অনুযায়ী, রুটিন ছিল একটা তো সুন্দর, তার উনি একটুখানি হেডকোয়ার্টার সেক্টর সমস্ত ঘুরে টুরে এসে তারপরে অবশ্যই বসবেন। সেই সময় আমি ইমেলগুলো পাঠিয়ে দিচ্ছি। তখন নতুন, আর তখনকার সব ডায়াল আপ কানেকশান বা ইত্যাদি সব এরকম ব্যাপারগুলো একটু অন্যরকম ছিল। আর আমি নতুন, দিয়েছি একজনের ইমেল অন্যজনকে পাঠিয়ে, যাকে পাঠানোর কথা ছিল সেটা তাকে না পাঠিয়ে অন্যজনকে পাঠিয়েছি, আর অন্যজনের ইমেলটা তাকে পাঠিয়ে দিয়েছি। এইবার ইমেল অ্যাড্রেসগুলো তো এরকম ভাবছি, তো সবই তো এরকম @ ইত্যাদি ইত্যাদি থাকতো, তো কোনোভাবে ভুল হয়ে গেছে। এইবার আমি তো ঘামছি, সর্বনাশ কি হবে, ওটার আন্ডুও করা যায় না। এবার কি করি, মহারাজ এবার আসছেন, এলেন, এসে বসেছেন। তো মহারাজকে বলবো, মহারাজ কি বলবে, আর এটা কি করা যাবে, কি করা যায়, এরকম ভাব, মানে ভীষণভাবে খুব ভয়, আর ঘামছি একবারে। তারপর মহারাজ এসে বসলেন, কেউ নেই দেখলাম, দেবীকে মহারাজ বলছি, মহারাজ আজকে একটা ভুল করে ফেলেছি। কি ভুল হলো? মহারাজ এরকম ভাব, ওই ইমেল পাঠাতে গিয়ে ওই এইটা এই এনার ইমেলটা ওনাকে পাঠিয়ে ফেলেছি, এরকম ভাব ওটা ভুলে একটা ওরটা চলে গেছে। বলে তো আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি, দাঁড়িয়ে আছি, যা বলবে সহ্য করে নিতে নেবো। মহারাজ বললেন, তো ভুল তো মানুষই করে, নাকি দেয়ালে করবে না গরুতে করবে? ভুল তো মানুষই করে, ভুল হলে তবেই তো ঠিক হবে। যখন পাঠাবে ভালো করে দেখে পাঠাবে এবার থেকে, আর তুমি কোনটা কার কাছে চলে গেছে ওটা আমাকে নিয়ে এসো, দাও, আমি এটা লিখে দিচ্ছি, ওদের পরে বাবা ভালো করে পাঠিয়ে দাও। আমি তো আকাশ থেকে পড়লাম, হ্যাঁ, এরকম কোনো গালাগালি নেই, কোনো রকম কিচ্ছু বলা নেই, গোলাম হয়ে গেলাম। তখন মনে হলো যেন যে বাবা এইরকম ভাব হয়, বলছে ভুল তো মানুষই করে, তা তো চিন্তা করা কি আছে, ভুল তো মানুষই করে, ভুল হয়েছে মানে ঠিক হয়ে যাবে, এইরকম ভাব। যখন চুপচাপ খুব শান্ত, ওনাকে কোনোদিন উত্তেজিত হতে দেখিনি, চুপচাপ শান্তভাবে একটা দুটো কথা উত্তর দিতেন, তার মধ্যেই সব হয়ে যাবে। তো বলে আবার উনি বলে, তখন এরকমভাবে করে দিলাম। যখন এরকমভাবে ওই কাগজে ড্রাফট করা হতো, তো ড্রাফট লিখতাম, মহারাজ করতেন। তো আমাকে একদিন বলছেন, হঠাৎ করে ঠিক আগের মতন মহারাজ বলছেন যে মাধবানন্দজি ছিলেন না, উনি এই ওনার নতুন পাতায় কখনো লিখতেন না, এই যেসব খামটামগুলো আসতো ওই খামগুলোকে ছিঁড়ে তার ভিতরের পাতাতে ড্রাফট করতেন। তখন বুঝে ফেললাম আগে তো ঘটনা ঘটেছে, বুঝলাম ও আচ্ছা, তার মানে এইভাবে ড্রাফটগুলো যখন করব তখন নতুন পাতাতে নয়, এই আমাদের যেসব খামগুলো আছে, চিঠিপত্র আসে খামের মধ্যে থাকে, তো খামের ভেতরটা তো সাদা থাকে, উপরে ঠিকানা ফিকানা ইত্যাদি অনেক কিছু স্ট্যাম্প মারা থাকে, লেখা থাকে, ভেতরটা তো ফাঁকা, ওইটি কেটে নিয়ে
ওইটিতে লিখতাম। আর মহারাজও দেখতাম স্লিপ পেপার তৈরি করতেন, ওই নিজে নিজেই খামগুলোকে কেটে এরকম করে ছোট স্লিপ পেপার তৈরি করতেন, ওর মধ্যে লিখতেন খরচ কিভাবে জিনিসের অপচয় বন্ধ করতে হয়। নিজে উনি যখন স্নান করতে যেতেন ভোরবেলা উঠে, সকালবেলা উঠেই ওনার একদম এক টাইম প্রত্যেক দিন 2:45 উঠে পড়তেন, আর 2:40 নাগাদ আমার মন্দিরে উঠে পড়তেন, উঠে 2 গ্লাস জল টল খেয়ে তারপরে গামছাটি নিয়ে টয়লেটে চলে যেতেন। একবারে সব কিছু করে 3:10-15 মধ্যে বেরিয়ে আসতেন, কাপড়টি পর্যন্ত কেচে রেখে দিতেন। তা উনি যখন যেতেন শীতকালেও ওনার ঘরে একটা ছোট গিজার ছিল, তো উনি যখন ঢুকতেন তখন লাইটের সুইচটা আর গিজারের সুইচটা অন করে ঢুকতেন, যখন বেরোতেন আবার লাইটের সুইচটা গিজারের সুইচটা অফ করে বেরিয়ে আসতেন প্রত্যেক দিন। একদিনও এর ব্যতিক্রম নেই। শুধু নিজের ঘরে নয়, যখন ম্যানেজার ছিলেন তখন মাংসর ওখানেও, যখন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তখন এই কোয়ার্টারেতেও, অন্য জায়গায় যখন গেছেন তখনও সেখানেও তাই। তো একদিন কোনো একটা সেন্টারে আমরা গেছি যেখানে ওই গিজারের সুইচটা মহারাজের ঘরে নেই, ওটা বাইরে রাখা আছে, আমরা ওটা দিয়ে দিতাম বা নিতাম। তা উনি চান করিয়ে এসে বলছে এই গিজারটা বন্ধ করে দাও। বললাম হ্যাঁ মহারাজ। তা একদিন এরকম ভাবে হতে হতে আমরা চলে এসেছি, বেরিয়েছি বাইরে কোনো জায়গায় যাব বলে, বেড়াতে পারলাম কিছু, গিজারটা বন্ধ করেছিলে? বললাম মহারাজ মনে হচ্ছে বন্ধ করেছি, আমার ঠিক খেয়াল করতে পারছি না কি দেখছি। দিয়ে আমি এখন বলেছি যে মহারাজ ওর মধ্যে একটা অটোকাট আছে, সেই অটোকাট সিস্টেমেতে আপনি ওটা বন্ধ হয়ে যায়, অতএব বন্ধ না করলেও গিজারটা কারেন্ট ফুটবে না, ও বন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তুমি কি করে বললে? ওর ভেতর তো কারেন্ট থাকে, যদি একটা কোনো গন্ডগোলই হয়ে যায়, অটোকাটটা যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে? তোমার তো কাজে লাগছে না, কাজে লাগছে না যখন প্রত্যেকদিন কাজ হয়ে গেলে সেটাকে তো ছুটে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে মহারাজ। কিরকম যেই কাজ হয়ে গেল সঙ্গে সঙ্গে বন্ধ। সারাদিন ধরে একটা ফ্যান চলছে ঘরের মধ্যে, উনি দেখি একটা সময় ফ্যানটা বন্ধ করে দিলেন। হ্যাঁ মাঝ ফ্যানটা বন্ধ করে দিয়েছেন, ওরও তো একটা রেস্ট দরকার, তাহলে বেশি দিন চলবে? চিন্তাধারাগুলো কেমন দেখুন, আমাদের সঙ্গে চিন্তাধারা কিরকম ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকটি খুব খুব একবারেতে মানে যুক্তিযুক্ত। এইরকম ভাব, অর্থাৎ প্রত্যেকটা, যার জন্য ওনার ওই গিজারটা কোনোদিন খারাপ হতেও দেখিনি। গিজার বহুদিন ধরে চলছে, যে জিনিসপত্র খারাপও হতো না। প্রত্যেকটি জিনিসের ব্যবহার, মা বলছেন না যে বাবা প্রত্যেকটি জিনিসের ঠিক ঠিক ব্যবহার করতে হয়, ঝাঁটাটিকেও তার সম্মান দিতে হয়, ঠিক সম্মান দিয়ে নিজের জায়গায় রাখতে হয়। আমরা এগুলো মায়ের কথাতে পড়ি, কিন্তু এই মহারাজের জীবন দেখতে পাই যে তিনি কিরকম ভাবে ওই রকম ভাবে চলছেন। প্রত্যেকটা জিনিসের ঠিক সময় মতন, যেই ঘর থেকে বেরোবেন আগে লাইট ফ্যান নিভিয়ে তবে ঘর থেকে বেরোবেন, কখনো এর অন্যথা হয়নি, কখনো হয়নি। প্রত্যেকটা কাজের মধ্যে আমরা দেখতে পাই এইরকম ভাব, অর্থাৎ অপচয় বন্ধ করা এবং প্রত্যেকটা জিনিসে তার নিজে নিজে সম্মান দেওয়া। তারপর এই যে ডিসিপ্লিন লাইফ হলো জব ধ্যান। আমার মনে হচ্ছিল তখন তো ছোট, বিভিন্ন রকম মনের মধ্যে প্রশ্ন আসে। আমি ভাবি আচ্ছা মহারাজ জব ধ্যান কখন করেন, কিরকম ভাবে করেন, সেটা একবার আমার দেখার দরকার। তো আমি যখনই দেখি মহারাজ এসে দেখছি মহারাজির পরে এসে একটা সোফা মতন ছিল বসার জায়গা, সেখানে মা চুপটি করে এরকম করে বসে আছেন। কোনো যে আসনপাত্র নিয়ে মালা নিয়ে বা মুখ জমা আমরা যেমন করি একবারে সাংঘাতিক একটা কিছু করছি, সব কিছু নিয়ে বসে একবারে কিছু না, এমনি চুপচাপ বসে আছেন, হাত ধরে চুপচাপ বসে আছেন জপটি মুজে। আমি বললাম যে এটা জব করছেন নাকি বসে বসে ঢুলছেন না কি করছে, দেখি দেখি না একটু ঢুলছেন না, চুপচাপ চুপ করে বসে আছেন অনেকক্ষণ, যতক্ষণ না কেউ আসে ততক্ষণ। আর যেই আমি গিয়ে একবার সবসময় একবার কোনো কারণে হয়তো গিয়ে এবার ডেকেছি বা কোনো কিছু কাজের জন্য, সঙ্গে সঙ্গে রেডি, সঙ্গে সঙ্গে সঙ্ঘের যদি কোনো কাজ, কোনো ফোন বা কেউ যদি এসে যায় তার জন্য সঙ্গে সঙ্গে রেডি, তৎপর একবারে সঙ্গে সঙ্গে যে অবস্থায় আছে সেখান থেকে উঠে পড়লেন, উঠে আবার তাকে অ্যাটেন্ড করে তারপরে আবার অন্য কিছু। যখন এবার অনুষ্ঠান চলছে, অনেক সময় মহারাজ বসে আছে নিচটাতে,
এরকম ভাবে দর্শকেরা শুনি প্রথম দিকে হয়তো বসে আছেন, আমি তার পিছনে বসে আছি, দেখছি মহারাজ চুপটি করে বসে আছেন, কখনো ঘাড় ঘোরাতেন না, চুপচাপ বসে আছেন। আমি খুব খুব সতর্কভাবে দেখেছি, ওই সব সময় মনে 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 জপ চলতো। তিনি একজন তাঁরই দীক্ষিত একজনকে বলছেন, দেখো সময় পাও না তো কি হয়েছে, সারা দিনটাই তো তোমার সময়, ওই কাজের মধ্যেই যখন যখন যে অবস্থায় থাকো না কেন মনে 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 করতে থাকবে, তাহলেই হবে। আর মহারাজও তাই করতেন, চুপ, বেশি কথা বলা নেই, কিছু নেই, চুপচাপ হাঁটছেন। দুপুরবেলায় একটার সময় দুপুরে ঘুমাবেন না, দুপুরবেলা ওই খাটটি আছে, খাটের সোজা সোজা শোবেন না, আড়াআড়ি শোবেন, আড়াআড়ি পাটাকে তুলে একটা কোনো পত্রিকা নিয়ে বুকের উপরে রেখে শুয়ে পড়লেন। করতে করতে হয়তো কোনো সময় একটু ঢুলে এসে গেল, পত্রিকাটা বুকের উপরে গেল, সঙ্গে উঠে পড়লেন, মানে ঘুম হয়ে গেছে অনেক, সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, উঠেই আবার সেটা রেখে দিয়ে বেরিয়ে নিচে আসবেন, টয়লেট যাবেন, তারপর নিচে আসবেন, এসে মন্দির এই অফিস খুলে একটু হাঁটতে বেরোবেন। বেলা 1-1:30 সময় তখন হাঁটাহাঁটি চলছে। হাঁটাহাঁটি মানে কি, ওই হাঁটার সঙ্গে তার স্মরণ মনন চলছে। শঙ্করানন্দজি মহারাজ কাউকে মালা দেননি, জপের মালা, তো তাঁরও জপের মালা ছিল না। জপের মালা না থাকলে তো কি হয়েছে, তার সব সময়ই জপ মালা চলছে, আর তার মনের মধ্যে জপ চলছে, সব সময় স্মরণ মনন চলছে, এইটা আমরা দেখেছি। এমনি চুপচাপ বসে একবারে খুব সোজা হয়ে যায়, একবারেতে মাসুন টাসুন করে বসে অত আমরা দেখতে পাই না, কিন্তু প্রত্যেক সময়তেই সব সময় তিনি বসে বসে জপ করে যাচ্ছে। এইরকম ছিল তার নাম গুণগান বা এতে গান তিনি খুব ভালোবাসতেন। যখন প্রথম আমি যখন মঠে জয়েন করলাম, ছোটবেলার দিকে একটু গান ফান শিখেছিলাম বলে, তা আমার মনে হলো যে এখানে নতুন নতুন গান শুনে একদিন সেই গানটা তুলতে হবে বলে ভিজিটার সময় গিয়ে গান তুলতে গেছি। জানি না যে পাশি মহারাজ বসে থাকে, নতুন তো, পিবিডিসির ব্রহ্মচারী তখন, তাই উনি খেতে যখন আসতেন আমরা খেতে দিতাম, খেতে দিচ্ছি, দিয়ে তখন কি হলো, গানের প্র্যাকটিস করতে তো আর যেতে দেখি না। আমি বললাম কি করে চললো, না মহারাজ যাওয়া হয় না, হয়নি আর কয়েকদিন, যাবে। আমি তো শুনতে পেয়েছি যে ওখানে মহারাজ থাকে, মহারাজের অফিস, মহারাজের পিছনটাই ওটা, এবার ওনার ডিস্টার্ব হতে পারে। তারপর আমি বললাম, মহারাজ আপনি তো সামনে অফিসে আপনি থাকেন, ওই সময় তো অফিস চলে, ওই জন্য আর সেখানে তো আমি থাকি, আমি তো বলছি এরকম ভাবে। তারপরে একদিন করতে 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 আমি আবার শুনলাম, আমাদের তখন নতুন ছোট্ট, মানে একদম সেই মাত্র পিপিটিসি ব্রহ্মচারী, 1 মাস 2 মাস মাত্র জয়েন করেছি, 2 মাস 2.5 মাস। তো আমাকে কোনো সাধু বললেন যে দেখো, গান বাজনা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার, এই গান বাজনা গিয়ে অনেক সাধু সঙ্গের বাইরে চলে গেছে। তো মহারাজ আমাকে এরকম জিজ্ঞেস করছেন, কি হলো, তুমি আর যাচ্ছ না প্র্যাকটিস করতে? মহারাজ এরকম ভাব শুনছিলাম যে অনেক সাধু নাকি গান গিয়ে গানের জন্য সঙ্গ ছেড়ে চলে যেতে হয়েছে। কে বলেছে? যারা জানে না তারা বলেছে, গানের জন্য নয়, বাসনা, কামনা বাসনা আর নাম যশের আকাঙ্ক্ষার জন্য যেতে হয়েছে। গান হচ্ছে আমাদের সাধনার অঙ্গ, গানকে যদি সাধনার অঙ্গ করতে পারো তাহলে অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে। দেখছো না আমাদের সব ঠাকুর মা, স্বামীজি বা অন্যান্য পার্শ্বদেরা গানকে কত ভালোবাসতেন, গানকে নিয়ে কত করতেন। তুমি এখানকার সব ট্র্যাডিশনাল গানগুলো শিখে নাও, গান করবে, সাধনার অঙ্গ করে নিতে পারলে আর কোনো চিন্তা নাই। তখন উনি এই কথা বলেছেন, উনি জোর করে করে আমাকে গানের মধ্যে নিয়ে আসিয়েছেন। যখন প্রথম মহারাজের কাছে পোস্টিং হলো, আমাকে ডেকে বলছেন যে তুমি ওই প্রত্যেক দিন যখন ঠাকুরের ভোগ উঠবে তখন ভিজিটর রুমে গিয়ে গান গাইবে, যারা আসবে তাদেরকে নিয়ে করবে, ব্রহ্মচারীদেরকেও শেখাবে। নিজের কাজটা কথা আগে বললেন না, আগে ওই গানটা, তারপরে বলছেন আমি এখন এই বয়স হচ্ছে তো ওইসব সব মনে রাখতে পারছি না, ওই জন্যে জয়রাম মহারাজের কাছে চেয়েছিলাম একজনকে দিতে, সেই জন্য আমার এখানে তখন একটু আমার এই পার্সোনাল কাজগুলো দেখবে, এইরকম ভাব। তারপর সেই তখন থেকে চলতো,
মহারাজ অনেকবার অনেক ক্ষেত্রে, আমি কখনো কখনো নিজে নিজে অন্য কোনো জায়গায় গান গাইতে যেতামও না, কোনো জায়গায় মহারাজ যখন বলতে, মহারাজকে বলতো, মহারাজ এখানে এরকম আমাকে গান গাইতে বলছে, তো ঠিক আছে তুমি একটা ওপেনিং সং গেয়ে দাও, মহারাজ কোন গানটা করব, তখন মহারাজ বলে দিতেন যে এইটা করতে পারো, তখন সেই গানটা গাইতাম। তো ওই মহারাজই আমাকে এইভাবে গাইড করে করে নিয়ে গেছেন, নিয়ে এসছেন, চলেছে এরমভাবেই। এইভাবে গান বাজনা বা অন্যান্য প্রত্যেকটা ক্ষেত্রেই। তারপর মহারাজ যখন ভাইস প্রেসিডেন্ট হলেন, তার ভাইস প্রেসিডেন্টের পরে কোনো সেন্টারে গেলে তিনি এবার মাঝে মাঝে, গান বাজনা তো আমার কোনো প্র্যাকটিসও হতো না বা করতামও না সেরকম ভাব, তিনি এবার কোনো কোনো ব্রহ্মচারীকে বা এদের বলতেন, এই আশিস মহারাজ গান টান করতে পারে, মন্দির ঠাকুরের সামনে গান গাইতে বসাবি, তাকে বলে দিতেন, বলে দিয়ে আমাকে ওখানে গান যাতে গাই সেরকম হতো। সে আমাকে বলতো যে মহারাজ বলেছেন, তখন সেখানে আবার মন্দিরে বসে গান টান হতো এরকম ভাব। প্রত্যেকটি ক্ষেত্রে মহারাজের এইরকম ভাব ছিল। আর সব সময়তেই মায়ের সঙ্গে 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 থাকতাম বলে এই যে ভালোবাসা কিরকম ভাব হয়, কিরকম ভালোবাসা, সেটি এগুলো বলে বোঝানো যায় না। এই মহারাজের স্মৃতিকথা বলতে গেলেই না তখন মনে হয় যে, বলা হয় বটে, সেবকরা বলতে পারে না, বলা যায় না, কেন এত একটা আপনার ভাব হয় যে, যেটি আগের ধরুন বাবা মা ভাই বোনের থেকেও আরো আপনার, এত আপনার একটা বোধ চলে আসে। তখন এর সঙ্গে সঙ্গে সব তখন বলতে সব পারা যায় না। দেখবেন প্রভু মহারাজ সম্বন্ধে যখনই মহারাজকে বলতে বলা হতো, মহারাজ বলতে চাইতেন না, বলতে না, ও অনেকে আছে, সব বইটুই বেরিয়ে গেছে, পড়ে নাও, বলতে চাইতেন না বেশি। তো এইরকম ভাব হয়। তো একদিন এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে, তো মহারাজ যখন শরীর অসুস্থ, নিজের ওই আইএলডি ছিল তো, ইন্টারস্টিশিয়াল লাংস ডিজিজ, কখনো বলেননি যে আমার এখানে কষ্ট হচ্ছে। বারবার যখনই একটু সমস্যা হলে পরে সেবা প্রতিষ্ঠান নিয়ে যাওয়া হয়েছে, সেখানে দেখানো হয়েছে, করা হয়েছে, ডাক্তার তাদের স্পাইরোমেট্রি করেছেন, ইত্যাদি করেছেন, করে বলছে মহারাজ আপনার এই কষ্ট হয়? না আমি তো বুঝি না। মহারাজ আপনার এরকমভাবে শ্বাসের কোনো অসুবিধা হয় না? আমি তো বুঝি না। প্রত্যেক ক্ষেত্রে একই উত্তর, অথচ তার মানে যে ইনভেস্টিগেশন বলছে তার সমস্যা রয়েছে, তার বুকে দুটো প্যাচ রয়েছে, আইএলডি রয়েছে, ইন্টারস্টিশিয়াল ডিজিজ রয়েছে, কিন্তু উনি কিছু বোঝেন না। উনি তো হাঁটতেন, আস্তে আস্তে হাঁটতেন, যার জন্য কখনো কাউকে বুঝতেও দিতেন না যার কোনো রকম অসুবিধা আছে বা হচ্ছে। আস্তে আস্তে হাঁটতেন বলে বোধহয় অসুবিধা কম হতো, তেমন হতো না। তিনি নিজের এইটাকে নিয়ে কখনো এরকম ভাব, এই আমার এই কষ্ট হচ্ছে, কি অমুক হচ্ছে, কখনো পর্যন্ত বলতেন না। তো যখন লাস্ট হার্টের সমস্যাও হলো, তখন জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী প্রভানন্দজি মহারাজ তখন বললেন যে, মহারাজ এরকম ভাব আমার মনে হচ্ছে যে আপনাকে একটুখানি মুম্বাই টুম্বাই নিয়ে যেতে পারলে ভালো হয়, ওখানে ভালো ডাক্তারকে দেখালে সুবিধা হয়। দেখো বরুণ মহারাজ, আর বাইরে যেতে ঠিক ইচ্ছা হয় না, তুমি এক কাজ করো, আমাদের সেবা প্রতিষ্ঠান নিজেদের হসপিটাল, এইখানেই যা হয় করো। বললো এখানে তো হবে না, হার্টের কোনো চিকিৎসাই হবে না, এখানে নেই, তখন ক্যালল্যাব হয়নি, একমাত্র এখানে পিয়ারলেস, তার আর কোনো উপায় নেই। তখন দেখো পিয়ারলের সঙ্গে আমাদের সম্পর্কটাও ভালো, ওরা তো খুব কাছের জনই, তো তাহলে ওই পিয়ারলেসই বলো, পিয়ারলেসই করে তারপরে আমি আবার সেবা প্রতিষ্ঠানে থাকবো, আমার আর অন্য কোনো জায়গায় যেতে ইচ্ছে, তুমি এইটুকু আমার অনুরোধ রাখো। এমন করে বললেন, মহারাজ তখন আর বেশি কিছু বলতে পারলেন না। ঠিক আছে, যেটা আপনার ইচ্ছে হবে, তো বলেই তখন ওই পিয়ারলেসই হার্টের অপারেশন হলো। অপারেশনের পর আমার সব কতক্ষণ সময় আছে? হ্যাঁ, আচ্ছা। তারপর অপারেশন যখন হলো, একটা 7 দিন পর হার্টের তো বাইপাস সার্জারি হয়েছে, তো সার্জারি, তারপরে তো কয়েকদিন ধরে চুপচাপ একটা জায়গায় রেখে দিতে হয়, আইটিইউ বলা হয়, সেখানেতে 7 দিন রেখে দিতে হয়, কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো মহারাজের ভেতরে ভেতরে একটু ভয় হয়তো হয়েছিল, কিন্তু কিচ্ছু প্রকাশ করেননি। ওনার দাঁতের একটা সমস্যা ছিল, দাঁত তুলতে কি ডাক্তার বললো যে মহারাজ এই দাঁত যেখানে সেখানে তোলা যাবে না, ওটিতে তুলতে হবে, ইত্যাদি করে তখন প্যালেসে ভর্তি হতে হয়েছিল, এবং তারপরে অপারেশন হলো। ডাক্তার বললো যে হ্যাঁ, যে লাংসের সমস্যা আছে বটে, তবে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে। যাই হোক, যখন আইটিইউতে আছেন, এবার আমরা কেউ নেই,
আমরা ওইখানেই আছি, অন্য ঘরে ওই হসপিটালেতেই আছি, কিন্তু ওইখানে আমাদের যেতে দেবে না। ওখানে বিশেষ সব নার্সরা আছে, তারাই থাকে। সে মহারাজ তো সেখানে যখন এসে গেছে সেন্স, সে খালি আমাদের খুঁজছে, খাবেও না, কথাও বলবেন না, খালি খালি আসিস আসিস এরকম করছেন। তখন ডক্টর গৌড়দাস শেষে বললেন যে, হ্যাঁ মহারাজ, এরকম আপনাকে যেতে হবে ওখানেতে, আপনি একটু কাজ করুন, ভালো করে জামা কাপড়গুলো একটু পরিষ্কার জামা পরে একটু সব স্যানিটাইজার নিয়ে আপনি আসুন। অ্যাকচুয়ালি ওখানে যেতে দেওয়া হয় না, কিন্তু মহারাজ খুব চাইছেন, থাকতে চাইছেন না, তা না হলে যেতে হবে। আমি তো চললাম, আমারও খুব মনটা কষ্ট হচ্ছিল, মহারাজকে থেকে থাকতে দেখতে পাচ্ছি না, কি অবস্থা। তারপরে গেলাম, যাওয়ার পরেই মহারাজ, মহারাজ যে তাকিয়েছেন, ও তুমি এসেছো, আরে মহারাজ একটু খেয়ে নিন, আপনি যে দুদিন খাননি কিছু। না আমার খেতে ইচ্ছা নেই। বলে না একটুখানি খান, তা নাহলে হবে না। বলে ওরা যেমন গলা ভাত তা তমক তমক দিতে দিয়েছে, যে মহারাজ একটুখানি খেয়ে নিন, 1 চামচ খেয়ে নিন। না দিয়ে বলছে, আশিস তুমি তো জানো, তুমি আমার সঙ্গে এতদিন রয়েছো, তুমি তো জানো আমার খেতে ইচ্ছা করছে না, খেতে পারবো না। না আমার খেতে ইচ্ছা করে না এই সময়তেই, অসুস্থ মানুষ হলে মুখটা এমনি হয়ে যায়। তো আপনার তো এখন সব ভালো হয়ে গেছে, হাড় নতুন হয়ে গেছে, এখন আপনি পরিষ্কার খুব ভালো হয়ে গেছেন, এখন এবার কদিন পরে একটুখানি ঠিক হয়ে গেলেই তারপরে হাঁটাহাঁটি করে দেবো, দিয়ে তারপরে 1 চামচ খেয়ে নিন। বলি ঠিক আছে 1 চামচ খাবো। বলে 1 চামচ দেওয়া হলো, আবার দিয়ে খাওয়া দাওয়ার পরে এটা ওটা গপ টপ করে, হ্যাঁ মজা একটু খেয়ে নিন। বলে না 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 আমি আর খেতে চাই না। বলে এমন করে হয়তো 2-3 চামচ খেলেন, খেয়ে চলে গেল। তারপরে আমি হয়তো ওটাকে নিয়ে একটু, তুমি কোথায় যাচ্ছ, তুমি যেও না, তুমি এখানেই থাকো। আমার মা, যেখানে তো সব অন্য নার্সরা আছে, না 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 ওদের ঘরে এখানে ঢুকতে দেবে না। দীর্ঘদিন তাঁর এই সাধু জীবন, সব সময় সাধু ব্রহ্মচারীদের সঙ্গেই থেকেছেন, কখনো বাইরের এই নার্সদের সঙ্গে তো থাকেননি। তারা মায়েরা যদিও, কিন্তু সে মহারাজের ঠিক তখন ভালো লাগছে না। তবু যাক, সেই মহারাজ যখন বলছে যে আমি আছি, কোনো সময় হয়তো একটুখানি বাইরে গেছি, টয়লেটে গেছি, যাচ্ছি, এখন আবার আসতাম, আসতে একটু দেরি হয়েছে, সে দেখছি চুপচাপ চোখটি মুজে শুয়ে আছেন আর প্রার্থনা করছেন, সবাইকে ভালো করো, সবাই সুখে থাকুক বলে সে সকলের জন্য প্রার্থনা করছেন, আমার জন্যও প্রার্থনা করছেন। আর আমি তখন দেখে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, যে নিজে পড়ে আছে এরকম ভাব অবস্থায়, কয়েকদিন পরে কি হবে ঠিক নাই। হ্যাঁ, তো সেই রকম অবস্থায় রয়েছে, কিন্তু নিজেকে ভালো করে দাও, আমাকে তুমি তাদের সুস্থ করে দাও, কি আমি তাতে যাতে উঠতে পারি, এই সময় তো কোনো কথা নেই, কোনো কথা নেই। এই লোক শিক্ষা সবাই, এই যে হচ্ছে সাধুদের এইটাই। ঠাকুরকে আমরা দেখি না যে তিনি ওই যখন ক্যান্সার রোগী এরকম অবস্থা, যখন এখান দিয়ে খাবার দিচ্ছে, গলা দিয়ে খাবার বেরিয়ে চলে আসছে, ঠাকুরের ক্ষেত্রেই দেখি তো, কিন্তু তখনও পর্যন্ত কি করে অন্যের অন্যের উপকার হয় সেই চেষ্টা, সেই চিন্তা, অন্যের ভালো হোক এই চিন্তা। তো দেখে তখন আমি এদিকে চোখের জল মুছবো না মহারাজের কাছে যাবো, মহারাজ চোখটি বুঝে আছেন, আমাকে কিন্তু দেখেননি। তিনি আস্তে 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 বলে, আর কেউ নেইও সেখানে, চুপচাপ বসে বলে 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 যাচ্ছেন। যে তারপর গেলাম, ও তুমি এসেছো, তুমি এত দেরি করো কেন বলো দেখি, তুমি এত দেরি করো কেন বলো। মানে তখন সেই মানে এত যে উনি আর সে একা থাকতে যেমন ভাল লাগছে না, সবসময় একটা আমাদের এতদিন থেকেছেন তো। পরে যখন একটু ঠিকঠাক হলো, তারপর ওখান থেকে সেবা প্রতিষ্ঠানে এলেন, সেবা প্রতিষ্ঠানেতে এসে সেখানেতেও তো পরে আবার ওনার এই লাঞ্চটা, যেই হার্টের অপারেশন হয়ে গেল, ওই যেটা নিতে পারেনি লাঞ্চ, যার জন্য লাঞ্চে আইলিটা হর করে খুব তাড়াতাড়ি বেড়ে গেল, যার জন্য লাঞ্চটা খুব তাড়াতাড়ি ড্যামেজড হয়ে গেল, কোনো সময়ই দিল না। তখন শ্বাসকষ্ট হতো, যে মহারাজের অক্সিজেন থেকে ওয়াই প্যাপ, সে ওয়াই প্যাপ যখন মহারাজের বাড়িতে মানে আমাদের বেলুমঠে নিয়ে আসা হয়েছে, পুজোর সময় তো গেছেন, গিয়ে বসেছেন ঘরের মধ্যে, উনি আমাদের শুতে দেবেন না, না 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 তোমরা যাও, আমি ঠিক আছে।
তো তখন আমাদের মনে হতো যে না, এই অবস্থা তোমার সাথে একা রাখা যাবে না। আর ঠিক আছে মহারাজ, আপনি ঘুমিয়ে পড়ুন, আমার ঘুমিয়ে পড়ুন, আমি পাশে ঘরেই আছি, আপনি ঘুমিয়ে পড়ুন। বললো মহারাজ ঘুমিয়ে পড়লে তখন টুকটুক করে এসে আস্তে আস্তে এসে ওই নিচটাতে আমরা একটা বড় কার্পেট পেতে শুয়ে পড়তাম। এবার আমি চুপচাপ শুয়ে আছি, আর মহারাজ আস্তে আস্তে উঠেছেন, পেচ্ছাপ করতে যাবেন বা কিছু টয়লেটে যাবেন। যে উঠেছেন, উঠে দেখছে সামনে একটা কি পড়ে রয়েছে। খুব অনেকক্ষণ তাকে দেখি দেখলেন, দেখে মনে হয় বুঝতে পেরেছেন। আমিও উঠিনি, চুপচাপ শুয়ে আছি, দেখছি, আমিও দেখছি। তারপর যাতে আমার যাতে ঘুম না ভাঙে, ডিস্টার্ব না হয়, আস্তে আস্তে ওর সামনে আসছে, আস্তে আস্তে এসে উঠে টয়লেট যাবে বলে। যখন যেই উঠে মাটিতে পা দিতে যাবে, সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি। উঠে বলে, কেন মহারাজ আপনি টয়লেট যাবেন, চল। তুমি এখানে কেন? তাহলে মহারাজ এখন ডাক্তার বলেছে, তো ডাক্তার বলেছে এখানে সঙ্গে সঙ্গে থাকতে, এখন যদি একটু পড়ে টরে গেলে মুশকিল হবে মহারাজ, ওই জন্য আছে, কোনো অসুবিধা হচ্ছে না মহারাজ। দিয়ে বলে তখন টয়লেট থেকে এসে তারপরের দিন কি বলছে, এখানে এরকমভাবে শুয়ে থাকা যাবে না, তাহলে এখানে একটা আলাদা খাট শুরু করো। বলে আবার সেই সব দিনে দিনে রাতে করে একটা ছোটো মতো নিয়ে বেঞ্চের মতন করে নিয়ে সেটা তখন উনি আবার পারমিট করলেন, তখন শোয়া হতো এটাতে। অন্যে যে কষ্ট পাক আমার জন্য, এটা কখনো চাইতেন না, কখনো চাইতেন না যে আমার জন্য ওর কোনো কষ্ট হোক। সব সময়তে এইরকম ভাব। আমাদের মনে পড়ে শান্তানন্দ স্মৃতির কথা আপনারা পড়েছেন, ওই যে ইয়ে অস্ট্রেলিয়ার মহারাজ আমাদের লিখেছেন, সীতানন্দজি মহারাজ বলেছেন না, এদের প্রত্যেকের ক্ষেত্রেই এইরকম ভাব। অর্থাৎ আমার জন্য যেন অন্য কেউ কোনো রকম সাফার না করে। তখন তারা প্রত্যেকেই জানে যে আমার এই শরীর তো যাবেই, অতএব এই এরকমভাবেই চলবে। তার নাম করতে করতে সন্ধ্যা তার কাছে চলে যাব একটা সময়। ঠিক কখনো কেউ যাতে কষ্ট পাক, এটা কখনো চাইতেন না। তো এইরকম ভাবেই তার আমরা দেখতে পাই যে ঠিক আমরা যেমন ঠাকুরকে মাকে দেখি বা তাদের কথা শুনি, স্বামীজির কথা শুনি, ঠিক সেই রকম ভাবে প্রত্যেকটা কাজে আজ্ঞানুবর্তিতা। কোনো একটা জেনারেল সেক্রেটারি মহারাজ তার থেকে বয়সে ছোট, না বয়সে হয়তো একটু বড় হতে পারে প্রভানন্দজি, কিন্তু সিনিয়রের মানে সন্ন্যাসী তার থেকে অনেক ছোট। তা উনি কোনো ক্ষেত্রে একটা বলে দিয়েছেন যে বলেছেন যে মহারাজ আপনাকে এটা ওই অমুক জায়গাটা একটু গিয়েটা করতে হবে। হাজার গন্ডগোল থাকুক, জিএস মহারাজ বলে দিয়েছে মানে ওখানে কোনো কথা নেই, একটা কিচ্ছু বলবেন না। আমরা তো বললাম মহারাজ আপনি বললেন না আমাদের একটা এরকম প্রোগ্রাম আছে। না 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 না, ওটা আগে সঙ্ঘের এইসব কাজ আগে, তারপরে এখানেই আগে যাওয়া। এই যে সঙ্ঘের প্রধান মানে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তো জেনারেল সেক্রেটারি বলেছে মানে ওখানে কোনো কথা নেই, একদম ওটাই পালন হবে, ওইটাই। প্রত্যেকটা ক্ষেত্রে এইরকম ভাব, আজ্ঞানুবর্তিতার এরকম ভাব চূড়ান্ত আমরা এরকম দেখেছি। প্রভানন্দজির ক্ষেত্রেও দেখেছি, যেমন প্রমেয়ানন্দজিকে দেখেছি, প্রভানন্দজির ক্ষেত্রেও ঠিক তাই, এইরকম ভাব। যখন দুজনে মিলে বেরোচ্ছেন, তখন হয়তো মহারাজের সঙ্গে সঙ্গে আমি আছি, তো এই না না আমাকে তুমি বরুণ মাসে দেখো, বরুণ মাসে দেখো। আবার বরুণ মাসের কাছে গেলে উনি বলতেন যে না 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 তুমি মহারাজকে দেখো, মহারাজকে দেখো। তো আমরা একবার কেটে যাচ্ছি, এবার কেটে যাচ্ছি, এই করছি। তো এরকম ভাব। আর সব সময়তেই ভালো বলে বলে তাদেরকে উৎসাহ দিতেন। এই বিদ্যা মন্দিরে ছেলেরা সব আসতো, কিছুই না, উনি কিচ্ছু বলতেন না। ওই বসে আছে চুপচাপ, মহারাজে বসে আছেন, বিদ্যা মন্দিরের ছেলেরা সব আসতো, এসে সামনে বসতো, এখানে বসতো, পড়ার মতো বলে আস্তে আস্তে পিছন চলে যেত। মহারাজের পিছনটা সব ভর্তি, সব ছেলেগুলো পিছনে বসে আছে, কোনো কথা নেই, বার্তা নেই, কিছু নেই, চুপচাপ বসে থাকতে। মাঝে মাঝে একটা ছোট্ট করে, কি রে তোদের কি সব না খাইয়ে রেখেছে, না খেতে দিয়েছে কিছু, ছোট্ট হয়তো কিছু বললেন, খুব দুটো একটা কথা বললেন কি না বললেন। তারপরে যখন দেখা যেত যে একটু আগে মস্ত আগে বসে পড়তেন, হয়তো কম্পিউটার ওয়ার্কসের একটা খণ্ড নিয়ে একজনকে বলে যেই চুপচাপ বসে থাকলে হবে না, এখানে তো আশিস মহারাজকে বলে প্রসাদ দিয়েছে, না মহারাজ ওটা পরে খেয়ে যাবো, এবার শুধু প্রসাদ খেলেও হবে না, একটু স্বামীজির কথা তাহলে পর, স্বামীজি বইটা নিয়ে দেখি। কম্পিউটার ওয়ার্কস একটা নিয়ে এসে একটু করে পড়তে শুরু করলো, আর কিচ্ছু নয়, ওরা চুপচাপ বসে আছে, একটু একটু হয়তো কথা, ছোট্ট একটা দুটো কথা হয়েছে কখনো এরকম ভাব, কিন্তু তারা তাতেই আনন্দ পায় পেত। মহারাজের এই উপস্থিতিটাই যেন একটা আনন্দ। এটা হয় যখন কোনো ব্যক্তি এরকম ধরনের, তার উপস্থিতিতেই
পুরো তার একটা ভাইব্রেশন থাকে, তো সেই ভাইব্রেশনেতে সমস্ত মানুষের মনগুলোই যেন একটা জায়গায় উঠে থাকে চুপচাপ। তারা সেইভাবে দেখে কি না মহারাজকে, তারা সেই ভালোবাসার চোখে দেখে। কতজন এসেছে এরকম ভাবে মহারাজের কাছে আসতো, আমরা তো চিনতাম না, মহারাজ আমাকে চিনিয়ে দিতেন, দেখো এই এই অমুক এই করেছিল, ইত্যাদি 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 ইত্যাদি। একদিন একজন এরকম বসে গল্প করছে, তো করছেই অনেকক্ষণ গল্প করে যাচ্ছে, আর সামনে লাইন পড়েছে প্রণামের জন্য, তারা তো আমাকে উল্টোপাল্টা বলে এই সেবকদের যত গন্ডগোল, সেবকদের জন্য ইত্যাদি হ্যান ত্যান ইত্যাদি কত রকম কথা চলছে। আমি তো চুপটি করে দাঁড়িয়ে আছি, কিচ্ছু বলছি না। তারপর যখন উনি গেলেন, প্রসাদ একটু দেওয়া হলো, তারপর উনি কথাটা বলে গেলেন। তারপরে ওরা সব রেগে টেগে গেল। একজন তো এসে বলেই ফেললেন মহারাজকে, মহারাজ এটা পানিশমেন্ট, সেবকদের এরকম ভাব, মানে সেবকরা আমাদেরকে আটকে দিয়েছিল, আপনাকে জানাইনি যে আমরা এখন এখানে অপেক্ষা করছি, এটা বলতে চাইছে আর কি। মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, পানিশমেন্ট মনে করলে এখানে আসার দরকার নেই, ব্যাস, আর কোনো কথা নেই, চুপ। তারপরে মহারাজ নিজেই বললেন যে এই যে লোকটির সঙ্গে গল্প কথা বলছিলাম, এই জানো কে? না মহারাজ, কে? আজকে যে বেলুড় মঠে যে ঘুরছো, এই সমস্ত রাস্তাগুলো উনি করেছিলেন। একদিন আরেকজন এসেছিলেন, তাকে বলেন যে এই যে আজকে তোমরা তো কারেন্ট গেলে বুঝতেও পারো না যে কারেন্ট আছে না কারেন্ট চলে গেছে, এই জেনারেটর আছে বলে, এই জেনারেটরগুলি এই এনার ব্যবস্থাতে। তো ওরা এসছে, ওর সঙ্গে দুটো কথা বলতে হবে না? পুরনো পুরনো ভক্তদের চিনতেন তো, প্রায় 50 বছর ধরে তিনি বেলুড় মঠে রয়েছেন। বেলুড় মঠের প্রত্যেকটি ধূলিকণা, প্রত্যেকটি জিনিস তার জানা। আমাদের কাছে কোনো সাধু এসছে, সঙ্গে সঙ্গে গল্প করে দিলেন। উনি তার গ্রহ নক্ষত্র পর্যন্ত সব জানেন, কোথায় তার পূর্বাশ্রম, কি পাশ করে এসেছেন, কি অমুক তমুক হ্যান ত্যান, সব সব জানা। একদিন প্রশ্ন করে, আমি প্রশ্ন করিনি, অন্য একজন মহারাজ প্রশ্ন করেছেন, আমি ওখানে দাঁড়িয়েছিলাম। মহারাজ আপনাদের এত এগুলো মনে থাকে কি করে, কি করে বলেন মহারাজ? এই এত সাধু রামকৃষ্ণ মঠের, তো তাদের সমস্ত কিছু আমরা এত ডিটেলস কি করে আমরা মনে রাখেন মহারাজ? আপনাদের একটা ক্ষমতা আছে মহারাজ। আমার কিছুই ক্ষমতা নাই, কিছুই ক্ষমতা নাই। তোমাদের এখন কম্পিউটার হয়েছে, আমাদের সময় কম্পিউটার ছিল না। ওই সব ওই খাতায় লেখা থাকতো, আর কোনো সাধু আসলেই প্রভু মহারাজ আমাদের জিজ্ঞেস করতেন যে এই ওর তো ডিটেলসটা নিয়ে এসে আমাকে বলো। তো কেউ আসলেই সঙ্গে সঙ্গে তার ডিটেলসটা খুলে আমরা পড়ে নিতে হতো, মুখস্থ করে নিতে হতো গিয়ে বলার জন্য। এই করতে করতে এই করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছিল, কিছুই নাই আমাদের আলাদা করে বিশেষ কিছুই নাই, এই করতে করতে মুখস্থ হয়ে গেছে। যতটা সহজ বলা ততটা তো নয়। তো এইরকম তার ছিল স্মৃতিশক্তিও, প্রচন্ড স্মৃতিশক্তি তার। কোথায় কবে দেখেছেন ঠিক মনে রেখে দিয়েছেন। মা চিনতে পারছেন, হ্যাঁ তুমি তো অমুক জন না? প্রভানন্দজিকেও দেখতাম আমরা ঠিক ওই রকম ভাব। এদের মধ্যে খুব সিমিলারিটি ছিল, প্রভানন্দজি এবং প্রমেয়ানন্দজির মধ্যে খুব সিমিলারিটি ছিল। দুজনের মধ্যে হরিহর, অন্যজন বলতো হরিহর আত্মা বলে, কেউ কেউ, খুব দুজনে বন্ধুত্বের মতন ছিলেন। আর যদিও অনেক সিনিয়র, একজন প্রভানন্দজি ছিলেন প্রমেয়ানন্দজির থেকে বয়সে একটু বড়, কিন্তু সন্ন্যাসে প্রায় 6 বছরের ছোট, কিন্তু তাদের মধ্যে খুব হৃদ্যতা ছিল। একদিন নিজেই বলছেন, এইরকম ভাবে একটা আমাদের অনুষ্ঠানেতে বলছেন, প্রমেয়ানন্দজি মহারাজের স্মৃতিচারণ করতে গিয়ে প্রভানন্দজি বলছেন, আমাদের মধ্যে মতের হয়তো কখনো অমিল হয়েছে, কিন্তু মনের কখনো অমিল হয়নি। এলাম বাব। তো পরবর্তীকালে যখন প্রমেয়ানন্দজি মহারাজের কাছে মহারাজ শরীর চলে যাওয়ার পর, তখন আবার প্রভানন্দজি মহারাজ দেখে বললেন, তখন উনি জেনারেল সেক্রেটারি, মানে তুমি তো রামগোপাল মায়ের সঙ্গে ছায়ার মতন থাকতে, আমার ইচ্ছা তুমি আমার সঙ্গেও থাকো। মহারাজ যেমন বলবেন। তো এই প্রমেয়ানন্দজি মহারাজ, প্রভানন্দজি মহারাজ, বা বর্তমান তখন এই প্রেসিডেন্ট মহারাজদের ক্ষেত্রে আনন্দানন্দজি মহারাজই বলি, বা যাদের এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজের জীবনগুলো, প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি জিনিস আমাদের শিক্ষণীয়। আমাদেরকে ঠিক ওইভাবে যদি দেখি, এইখান থেকেই আমরা শিখতে পারবো। ঠিক প্র্যাকটিক্যাল রূপটা যেমন ঠাকুর দিয়ে গেছেন তত্ত্ব, আর সেটির ভাষ্য বলা হয় স্বামীজিকে, স্বামী সেটিকে ভাষ্য করে বিভিন্ন রকমের লোকের কাছে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছেন, বিদেশে স্বদেশ ইত্যাদি। মা ছিলেন প্র্যাকটিক্যাল,
মা তার ওই ঠাকুরের তত্ত্বকে নিজে প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন, আর ওই অবধি করে দিয়েছেন। এবার সেই তাদের দেখে দেখেই পরম্পরা চলে আসছে আমাদের এই এখনো পর্যন্ত এই সংঘ গুরুদের মধ্যে দিয়ে। তারাও ঠিক এইরকমভাবে জীবনযাপন করে এসেছেন এবং আমরা সেগুলো দেখেছি এবং এখনো দেখছি। আমাদেরকে সেখান থেকে নিতে হবে। আমাদের কেন কেন ঠাকুর এই ব্যবস্থা রেখেছেন? আমরা যাতে জীবনে এইগুলোর প্রতিফলন করতে পারি। আমাদের জীবন যদি পরিবর্তিত হয় তাহলে সেটাতেই তবেই তাদের এগুলোর করা সার্থক হবে। তো এই জন্য আমরা সবসময় চাইব, আর ঠাকুরের কাছে, মায়ের কাছে এবং মহারাজের কাছে প্রার্থনা জানাবো যে আমাদের জীবনকেও তারা এরকমভাবে পরিচালিত করুন, আর ঠিক পথে, সেই উদ্দিষ্ট পথে যেন আমরা গিয়ে পৌঁছতে পারি, এই প্রার্থনা করে সকলকে আমার আবার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে এবং মহারাজকে প্রণাম জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এতক্ষণ আমরা পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রণয়ানন্দজি মহারাজের স্মৃতি কথা